নমস্কার। গল্প বৈঠকের গল্পের আসরে আজ আবার সবাইকে সুস্বাগতম। আজকের গল্প চিলের ছাতের ঘর। লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। শুরু হচ্ছে আজকের গল্প চিলের ছাতের ঘর। আমার ছেলেবেলার বন্ধু মানিক সেবারে মানিক আর সকলের সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় আর বললুম না। কিছুদিন পরে মানিকের কাছ থেকে একখানি চিঠি পেলুম। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এ দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা এবং আর একদিকে পাহাড়ের পর পাহাড়, আর তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে চলেছে একটি রূপলী নদী। তুমি আজই মোটঘাট বেঁধে রওনা হও। আমাদের চিলের ছাতের ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন। আসতে দেরি হলে কিন্তু জরিমানা দিতে হবে। এখানকার সব খবর ভালো। ইতি তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন। আমি নাকি কবি। বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কিনা। সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ হবে। অতএব মোটঘাট বাঁধতে শুরু করলুম। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরনো হলেও প্রাসাদের মতো প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন অমলের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলুম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল। বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো ছোট জমির ভিতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলুম, ওটা কি মানিক? মানিক বললে, কবর। কবর? হ্যাঁ, এ বাড়িখানা আগে যে সাহেবের ছিল তার মেম মারা গেলে তাকে এইখানেই কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হলো। তারপরেই রেগে গড়গড় গড়গড় করতে লাগলো। দেখলুম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে, কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলুম না। বললাম, মানিক, তোমার কুকুর কি দেখে খেপে গেল? মানিক বললে, জানি না, লিলি এই কবরটা দেখলেই খেপে যায়, যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। আমি বললুম, না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বললে, যাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে। হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর ও বোধহয় পছন্দ করছে না। ও সব কথা থাক, চলো তোমাকে ঘরে নিয়ে যাই। বাড়ির ভিতরে ঢুকলুম। যেমন প্রকাণ্ড বাড়ি তেমনি মস্ত মস্ত ঘর। সেসব ঘরের অবস্থা এখন ভালো নয়। কোথাও চুনবালি খসে পড়েছে, কোথাও মেঝে ছ্যাঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও কড়িকাঠ থেকে বাদুড়েরা দলে দলে ঝুলছে। মানিক বললে, এ বাড়িখানা অনেকদিন খালি পড়েছিল। এ মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি। বোধহয় এই কবরের ভয়েই এ বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। আমি বললুম, বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না। মানিক বললে, আমরা কিন্তু আজ 3 সপ্তাহ এখানে খুব সুখে বাস করছি। ওই কবর ফুঁড়ে উঠে কোনোদিন কোনো মেম পত্নী আমাদের সঙ্গে গল্প করতে আসেনি। নাও এখন উপরে ওঠো, তোমার ঘর দেখবে চলো। চওড়া এক কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। একসময় ওই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল এখনো তা বেশ বোঝা যায়, কিন্তু আজ এ সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপের যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগলো। চিলের ছাতের ঘর বলতে আমরা যা বুঝি এখানে সেরকম নয়। এ ঘরখানা নতুন ধরনের। এ শ্রেণীর ঘর প্রায়ই খুব ছোট হয়, কিন্তু এ ঘরখানা বেশ বড় সড়ো। এর একদিকে কাঠের সিঁড়ি উপরে উঠে এসেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে। 3 দিকে সারি সারি 12টা লম্বা চওড়া জানলা ও ঘরের
ম্যাটিং মোড়া মেঝের উপর কতগুলো পুরনো সোফা, কোচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড এবং একখানি মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিতেই কেন জানি না আমার মনে হলো এই জায়গাটা যেন খালি নয়, এখানে যেন কি একটা অদৃশ্য ও বীভৎস রহস্য একান্তে অনেকদিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল, যেন এখানে একটু হাওয়া নেই। তাড়াতাড়ি বললুম, মানিক, ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করলে। বাইরে থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভিতর ছুটে এলো শিশুর মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। একটা জানলার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের উপর ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখলুম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমশ উঁচু হয়ে আলোমাখা নীল আকাশের দিকে উঠে গেছে, যেন ভগবানের পুজোর থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশিলা নদী। সেই কালো পাহাড়মালার তলায় রৌদ্রদীপ্তক নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরে আবিষ্কার করলুম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটি। আমার মনটা খুঁতখুত করতে লাগলো। ফিরে বললুম, দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন নিশ্চয়ই তিনি কবি ছিলেন, কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর কবরকে গোড় দিলেন কেন? সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। মানিক বললেন, এখানকার লোকের মুখে শুনেছি এক গাঁজা করে গল্প। মারা গেলে পর মেমের দেহ নাকি প্রথমে গোরস্থানেই নিয়ে গোড় দেয়া হয়, কিন্তু তার পরদিনই দেখে যে মরা শুদ্ধ কফিনটা আবার কবরের পাশে মাটির উপরে পড়ে রয়েছে। কফিনটা আবার গর্তে পুড়ে মাটি চাপা দেওয়া হয়, কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য। উপরি উপরি 3 বার এই দৃশ্য দেখবার পর গোরস্থানের পাদ্রী বললেন, এই পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাও। তখন সকলে বাধ্য হয়েই দেহটা এই বাড়ির ভিতরে এনে গোড় দিল। সেই থেকে পাপী আর কবর থেকে পালাবার চেষ্টা করেনি। আমি বললুম, পাদ্রী সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মানিক বললেন, মেমটা নাকি আত্মহত্যা করেছিল। এই কিন্তু আজগুবি গল্প, আমি বিশ্বাস করি না। এসব হচ্ছে বানানো কথা। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলুম, এ ঘরেই পুরনো আসবাবগুলো কোথা থেকে এলো? মানিক বললেন, আসবাবগুলো সেই সাহেবেরই, তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর পুরনো আসবাবগুলো কেমন ছিল তেমন ভাবেই রেখে দিয়েছেন। আমাদেরও মানা করে দেয়া হয়েছে আমরা যেন এ ঘর থেকে কোনো জিনিস না সরাই। হঠাৎ ঠিক মাথার উপরেই দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিং এর দিকে আমার দৃষ্টি আকর্ষণ হলো। স্ত্রীলোকের ছবি। আসল মানুষের দেহ যত বড় হয়, সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয়। শুধালাম, মানিক, এ ছবিটা কার? মানিক বললে, সেই মেমের। কাছে গিয়ে দেখো না, মেমটি দেখতে ঠিক ডানা কাটা পরীর মতো ছিল না? পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলুম। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা। তার বয়স 65-র কম হবে না। লিকলিকে দেহ, বাঁকাড়ির মতো সরু বাহু, সাদা সনের মতো চুলগুলো কাঁধের উপর এসে পড়েছে। ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি। নাকটা টিয়া পাখির মতো বাঁকানো। তার কোঠরে ঢোকা কুতকুতে চোখ দুটো। ওহ, সেই চোখ দুটোর ভিতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে তা আমি কিছুতেই বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোক্র সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত বেশি স্বাভাবিক এবং জীবন্ত হয়, এটা কখনোই কল্পনা করতে পারিনি। বিলেতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। মানিক বললে, কি হে অমল, ওই মেমটিকে আবার পছন্দ হলো নাকি? ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে আমি বললুম, পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে ছড়িয়ে না রাখো, তাহলে রাতে আমি দুঃস্বপ্ন দেখব। মানিক বললে, আরে কিন্তু ঘর থেকে যে কোনো কিছু সরানো মানা আছে। আমি বললুম, তাহলে আমাকে অন্য ঘর দাও। মানিক একটু ভেবে বললে, আচ্ছা, এসো আমরা দুজনে মিলে ছবিখানা নামিয়ে ঘরের বাইরে রেখে দিই। তারপর বাড়ি ছাড়বার সময় ছবিটাকে আবার দেয়ালে টাঙিয়ে রেখে গেলেই চলবে। খাটের উপরে উঠে দুজনে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলুম, কিন্তু উফ, সে কি ভীষণ ভারী ছবি।
ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বলল, ছবি কখনো এত ভারী হয়? অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানা নামিয়ে ঘরের বাইরে ছাদের উপর নিয়ে গিয়ে রেখে এলুম। মানিক হঠাৎ কাঁপতে কাঁপতে চমকে উঠে বলল, ও কি অমল, তুমি হাত কাটলে কেমন করে? তোমার হাতে অত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যি তো আমার দুখানা হাতই যেন রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপর মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমি বলে উঠলুম, এই মানিক, মানিক তো তোমার হাতেও তো রক্ত। মানিক নিজের হাতের দিকে হতভম্বের মতো তাকিয়ে বললে, তাই তো, কখন যে হাত কেটে গেছে আমি তো কিছু টেরই পাইনি। দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললুম। তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলুম। আমাদের কারুর হাতেই কোথাও এতটুকু আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে এ কিসের রক্ত, এ কি রহস্য? সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী পাহাড় বনকে দেখাচ্ছিল ঠিক স্বপ্নময় দৃশ্যের মতো। সেদিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লুম কিছুই বুঝতে পারলুম না। আচমবিতে আমার ঘুম ভেঙে গেল। কি জন্য ঘুম ভাঙল সেটা বুঝতে পারলুম না বটে, কিন্তু এটা ঠিক অনুভব করলুম ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার এবং সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকমই দুর্গন্ধ পেয়েছিলুম। হঠাৎ আমার মাথার উপর কে যেন ফোঁস করে নিঃশ্বাস ফেলল। আমার স্তম্ভিত বুকটা ঠিপ 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 করতে লাগলো। ভাবলুম মনের ভুল, হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছানা হাতড়ে দেশলাইয়ের বাক্সটা পেলুম। একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারিদিক একবার দেখে নিলুম। দেশলাইয়ের কাঠি নিভে গেল, কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানা ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিল, সেই ছবিখানা ঘরের দেয়ালে যেখানে ছিল আবার সেইখানেই টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের উপর কে যেন একখানা হাত রাখলো, বরফের মতো কনকনে ঠান্ডা একখানা হাত। ভয়ে পাগলের মতো এগিয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে এক ঘুষি ছুড়লুম এবং পর মুহূর্তেই কে যেন সশব্দে দড়াম করে মেঝের উপর পড়ে গেল। আমি আর অপেক্ষা করতে পারলুম না, তীরের মতো ছুটে ছাদের ঘরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলুম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে করে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানি। আমাকে দেখেই শুধলো, কি ব্যাপার, তোমার ঘরে কিসের শব্দ? আমি কাঁপতে কাঁপতে বললুম, তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। ধ্যাৎ, সব বাজে কথা, ছবির কি পা আছে? দাঁড়াও দাঁড়াও, দেখে আসি। এই বলে মানিক দ্রুত পদে উপরে উঠে গেল। কিন্তু তারপরেই শুনলুম মানিকের উচ্চ আর্তনাদ এবং তারপরে দেখলুম সে একসঙ্গে 3-4টে সিঁড়ি টপকে টপকে নিচে আসছে। আকুল স্বরে সে বলল, ঘরের ভেতরে পচা মরার গন্ধ, ঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে এক বুড়ির পচা গলা মরা। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের উপর থেকে একটা রক্তের ধারা গা বেয়ে নেমে এসেছে। এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিলুম।